কর্পোরেট গভর্নেন্স অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এমআরডিআর উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় কর্পোরেট পরিচালনার ব্যবস্থার মান বাড়াতে গণমাধ্যম ও কর্পোরেট খাতের মধ্যে সেতুবন্ধন তৈরি আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। সুধীমণ্ডলী, আমরা এই অনুষ্ঠানে মূলত কোম্পানি ও প্রতিষ্ঠান পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। গত 3টি সপ্তাহে আমরা কথা বলেছিলাম বাংলাদেশের কর্পোরেট গভর্নেন্স পরিস্থিতির মান, কোম্পানিগুলোর নিয়ম নীতি কতটুকু মানছে সে বিষয়ে, বিনিয়োগকারীদের অধিকার, কোম্পানি সম্বন্ধে তাদের জানার অধিকার, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা, এই বিষয়গুলো নিয়ে। আজ আমরা কথা বলবো মূলত শেয়ার হোল্ডারদের অধিকার বিষয়টা নিয়ে। আলোচনার জন্য আজ আমাদের সাথে 3 জন বিশিষ্ট অতিথি রয়েছেন। প্রথমেই রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম এবং দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক জনাব মোয়াজ্জেম হোসেন। আমরা শুরুটা করতে চাচ্ছি মানুষের জন্য ফাউন্ডেশন নির্বাহী পরিচালক শাহিন আনাম আপনাকে দিয়ে। আপনি আমাদের বলেন মানুষের জন্য ফাউন্ডেশন কেন কর্পোরেট গভর্নেন্স বিষয়টা নিয়ে এত আগ্রহী হলো? আচ্ছা, ধন্যবাদ। আপনারা জানেন মানুষের জন্য ফাউন্ডেশন একটি প্রতিষ্ঠান, এনজিও। আমরা কাজ করছি মানবাধিকার এবং সুশাসন এর জন্য। মূলত যে সংগঠনগুলো সুশাসন এবং মানবাধিকার নিয়ে কাজ করছে, আমরা তাদের ডিএফআইডি ফান্ডিং দ্বারা আমরা তাদের একটা আর্থিক সহায়তা প্রদান করি এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রদান করি। তো এখানে যখন আমরা সুশাসনের কথা বলছি, আমরা সাধারণত সবাই বুঝি সুশাসন মানে অবশ্যই গভর্নেন্স, এবং গভর্নেন্স ফোকাসড অন গভর্নমেন্ট। এটাই কিন্তু যে আমরা জবাবদিহিতা, স্বচ্ছতা সবকিছু আমরা আশা করছি সরকারের কাছ থেকে, এবং সেটা অবশ্যই মানে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিক। কিন্তু আমরা প্রাইভেট সেক্টরের কাছে আমরা একটা স্বচ্ছতা বা অ্যাকাউন্টেবিলিটি আমরা আশা করছি। এবং কারণ প্রাইভেট সেক্টর যখন দিনে দিনে যখন বাড়ে, আমরা আমাদের মানে দেশে এটার একটা কি বলবো একটা ইকোনমিক্যাল এমন একটা বড় একটা ইম্প্যাক্ট একটা আসে, তখন সঙ্গে সঙ্গে চলে আসে আমাদের এই অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির কথা। এবং সেটা চিন্তা করে আমরা মানুষের জন্য আমরা কর্পোরেট এটা সেক্টরের বা কর্পোরেটের রেসপন্সিবিলিটি বা গুড কর্পোরেট প্র্যাকটিস যেটাকে বলে, সেটাতে আমরা খুবই মানে আগ্রহী হলাম। ঠিক যেমন কর্পোরেট সেক্টর বা বিজনেস সেক্টরের আমরা একটা অ্যাকাউন্টেবিলিটির কথা আমরা চিন্তা করছি, আমরা কিন্তু এনজিও সেক্টরেরও আমরা একটা অ্যাকাউন্টেবিলিটি এক্সপেক্ট করছি, এবং আমরা সেদিকেও আমরা অনেক কাজ করছি। সো দ্যাট এটা পুরো জিনিসটা একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে এই দেশে যেন একটা ভালো গভর্নেন্স, ভালো একটা সুশাসনের একটা পরিবেশ সৃষ্টি হয়। সেই কারণে জনাব আহমেদ রশিদ, আমরা যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর যে গভর্নেন্সের মান সেটা নিয়ে কথা বলছিলাম, আমরা বিভিন্ন সময় যে আলোচনা করেছি তাতে উঠে এসেছে যে শেয়ার হোল্ডার যারা আছেন তারা আসলে কতটুকু জানছেন, যতটুকু জানার দরকার ততটুকু জানছেন কিনা, বা তালিকাভুক্ত যে প্রতিষ্ঠানগুলো যে ব্যালেন্স শিটগুলো তারা প্রকাশ করে, হ্যাঁ, সেগুলো পড়ে তারা বুঝছেন কিনা। তা আপনার কি মনে হয় এইটা আমরা কতদূর আসলে এগিয়েছি? থ্যাংক ইউ। ইনফ্যাক্ট আজকের দিনের কিন্তু একটা এজেন্ডা এবং আজকের সময়ের কিন্তু দাবি যে কর্পোরেট গভর্নেন্স, এবং সেই দাবির পরিপ্রেক্ষিতেই কিন্তু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আমাদের একটা কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন করেছিলেন গত বছর, এবং তা দ্বারা আমাদের যে কোম্পানিগুলা সেগুলোকে একটা লাইনে আনার জন্য এই গভর্নেন্স গাইডলাইন ওনারা করেছিলেন, which is very important in the sense that only having CEO and audit committee একটা শেয়ার হোল্ডার কিন্তু সবকিছু বুঝতে পারে না, সবকিছু জানতে পারে না। এবং আজকের যুগে এই আইটি যুগে, ইনফরমেশন টেকনোলজির যুগে কিন্তু মেইন জিনিসটা হচ্ছে আপনার ইনফরমেশন। কোম্পানি যত ইনফরমেশন, যত ডিসক্লোজার দিতে পারবে তত কিন্তু দেশের ইনভেস্টরদের জন্য ভালো, এবং সেই লক্ষ্যেই কিন্তু এই কর্পোরেট গাইডলাইনটা করা। আমার মনে হয় আজকে কর্পোরেট গাইডলাইন যেটা করা হয়েছে খুবই ভালো এবং খুব ভালো সময় করা হয়েছে।
তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো এখনো গ্রে এরিয়া আছে, যেগুলো আমার মনে হয় যে সময়ের সাথে এগুলো ঠিক হয়ে যাবে। লাইক ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, একটা বোর্ডে 10 জন যদি বোর্ড মেম্বার হন তাহলে একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর রাখতে হবে, 20 জন হলে 2 জন। না, এই জিনিসটা করতে গিয়ে এখানে দেখা যাচ্ছে দ্যাট পিটার প্যাটিং পল, পল প্যাটিং পিটার, মানে আপনার কোম্পানিতে আমি, আমার কোম্পানিতে আপনি। এই যে একটা পরিস্থিতি, এতে কিন্তু যে জন্য এই জিনিসটা করা সেটা কিন্তু হচ্ছে না। এই একটা গ্রে এরিয়া যেখানে আমাদেরকে একটু দেখতে হবে এবং এটা একটু ঠিক করতে হবে। অডিট কমিটি, আজকে কিন্তু বুঝতে হবে ডাইনিং টেবিল কোম্পানি এখন নাই, এখন কিন্তু আমাদের ওই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। এখন কিন্তু পৃথিবী অ্যাবসলিউটলি অনেক দূর এগিয়ে গেছে, আমরা কিন্তু এখনো ওই ডাইনিং টেবিলের মধ্যেই রয়ে গেছি, আমরা ওই ফ্যামিলি বিজনেসের মধ্যে রয়ে গেছি। এই জিনিস থেকে বের হয়ে এটা বুঝতে হবে আমাদের কর্পোরেট হাউসগুলোকে, যে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন শুধু ইনভেস্টরদের জন্য না, এটা উনাদের জন্যও প্রয়োজন, এবং এইটার যে ফ্রুট এটা কিন্তু উনারাও পাবেন। তো এই জিনিসটা আজকে বুঝে উনাদেরকে এই গাইডলাইনটা ইমপ্লিমেন্ট করতে হবে। এবং এই কর্পোরেট গভর্নেন্স পৃথিবীর সব জায়গায় আছে, আমাদের এখানে দেরি হলেও এসছে। ধন্যবাদ তো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যে এটা ওনারা দিয়েছেন, এবং আজকে কর্পোরেট ওয়ার্ল্ডে আমার মনে হয় এই জিনিসটা যদি আমরা সঠিকভাবে দিতে পারি তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাব। জনাব মোয়াজ্জেম হোসেন, উনি যেমন বললেন যে একটা গাইডলাইনের কথা, প্রয়োজনীয়তার কথা বললেন, একই সঙ্গে এর ভিতরে বেশ কিছু গ্রে এরিয়া আছে বললেন। এগুলো থেকে বের হয়ে আসার জন্য কি করা প্রয়োজন বলে মনে করেন? অনেকগুলি উনি যে কারেক্টলি বলছেন, আমাদের এখানে ডাইনিং টেবিলের কর্পোরেট ম্যানেজমেন্ট এখন আর মানে পদ্ধতিটা পরিবর্তন তো হওয়া দরকার, যুগের চাহিদাও তাই, কারণ বিশ্ব আগাচ্ছে। কিন্তু এগুলি এটা একটা প্রক্রিয়া, এটা ইনস্ট্যান্ট, মানে হঠাৎ করে আপনি এটা একটা রেজাল্ট পাবেন না। এটার জন্য একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা আপনাকে শুরু করতে হবে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্স ইয়ে করেছেন, সেটা এখনো বোধ ভলেন্টারি লেভেল, আমি যতটুকু জানি। কি বলেন রশিদ ভাই? মোটামুটি এখন এটা ইমপ্লিমেন্টেশনে যাবে এখন একটা। তো এটার জন্য একটা সময় আপনার দিতে হবে, এবং সময়টা একটা যুক্তিসঙ্গত সময়। আপনাকে তো, কারণ আপনি যদি না আগান, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড উইল নট ওয়েট ফর ইউ, আপনার বহির্বিশ্বে। সেখানে আমাদের দেশে আমার মনে হয় এই কর্পোরেট সেক্টরের যে ডিসক্লোজার বা কর্পোরেট সেক্টরের যে ব্যালেন্স শিট, যে অ্যানুয়াল রিপোর্ট দেয়, সেগুলি আপনার আন্ডারস্ট্যান্ডেবল হওয়ার জন্য আমাদের শেয়ার হোল্ডার লিটারেসিটা, ক্যাপিটাল মার্কেটে কম্পিউটার লিটারেসি যেভাবে আমাদের এখানে দুর্বল, শেয়ার হোল্ডার স্টক মার্কেট লিটারেসিও আমাদের এখানে দুর্বল। তবুও আমার মনে হয় আগের চেয়ে অনেক এগিয়েছি আমরা। আগে যেভাবে 90 দশকে ছিলাম, এখন 90 দশকের সিচুয়েশন এখন নেই। একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়, সেটা বলা হয় মানুষের জন্য সেখানে একটা ইম্পর্টেন্ট কাজ করছে বলে আমার বিশ্বাস, শেয়ার হোল্ডার অ্যাক্টিভিজমটা, যেটা হচ্ছে আমরা শেয়ার হোল্ডাররা, যাদের শেয়ার হোল্ডার সাথে সাথে আমি আরো ব্রডার হইতে বলবো স্টেক হোল্ডার অ্যাক্টিভিজমটা অ্যাকচুয়ালি। কারণ একটা কোম্পানি শেয়ার হোল্ডার একটা পার্ট আছে, এটা গভর্নেন্স ইস্যু। সার্বিকভাবে কোম্পানির একটা, আমরা এর আগের অনুষ্ঠান আলাপ করেছিলাম সামাজিক দায়িত্ববোধ, সামাজিক দায়িত্ব, এগুলি কিন্তু সামাজিক দায়িত্ববোধটাও আস্তে আস্তে বহির্বিশ্বে কিন্তু কর্পোরেট গভর্নেন্সের ইস্যু হয়ে আসছে। তো শেয়ার হোল্ডার অ্যাক্টিভিজমটা যত গ্রো করবে, আমি আস্তে আস্তে এটা গ্রো করবে। এটা খুব আপনি পুশ বটন না, আপনি এখন বটনটা পুশ করলে রেজাল্ট পাবেন তা না, সেটা আপনাকে, কিন্তু সেই জন্য আপনাকে ঠিক যে প্রাতিষ্ঠানিক ভিত্তিগুলি আপনাকে সুদৃঢ় করতে হবে, এবং প্রাতিষ্ঠানিক ভিত্তিগুলি যদি আপনি সুদৃঢ় করেন তাহলে আপনি একটা রেজাল্ট আপনি পাবেন। তো এখানে দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে আপনার এলিমেন্ট অফ কর্পোরেশন চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার যে রেসপন্সিবল লোড পে করতে হবে, সে অ্যাওয়ারনেসটা, এবং সেই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্য পলিসি এনকারেজমেন্ট, পলিসি ইন্ডিউসমেন্ট, এবং সার্বিকভাবে সামাজিক পরিবেশটাও সে অনুকূল হতে হবে। শাহিন আলম, মোয়াজ্জেম হোসেন সাহেব যেমন বললেন যে শেয়ার হোল্ডার অ্যাক্টিভিজম বা শেয়ার হোল্ডার রাইট, এই বিষয়গুলো নিয়ে কি আপনাদের আসলে আরো ভবিষ্যতে এটা ব্যাপক ভিত্তিক করার জন্য কোন ধরনের কোন পরিকল্পনা বা কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে আমরা অনেক বিষয় অ্যাক্টিভিজম অনেক আমরা মানে সাপোর্ট করি আর কি, যেমন শ্রমিক অধিকার, তারপরে আরো অন্য অন্য মানে শিশুদের অধিকার। এই বিষয়টা একটু আমাদের মেইন স্ট্রিম আমরা যে কাজ করি এটা থেকে একটু ভিন্ন হলেও এটার যে একটা ইমপ্লিকেশন আছে, মোয়াজ্জেম সাহেব যেটা বলেছেন যে সামাজিক দায়বদ্ধতা, একটা ভালো কর্পোরেট একটা কালচার হলে সেখানে অটোমেটিকলি একটা
একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির দিকে চলে আসে এবং আসবে আমরা আরো আশা করি। আমরা যখন অন্য অন্য দেশে দেখি যে একটা কোম্পানি তাদের প্রফিটের একটা অ্যামাউন্ট কিন্তু আলাদা করে দিয়ে দেয় ফর কর্পোরেট গিভিং, তাই না? ওই কালচারটা কিন্তু আমাদের এখানে হয়নি। অবশ্যই আমি এটা সঙ্গে বলবো যে আমাদের কিছু কিছু ট্যাক্সের একটা লিগ্যাল কিছু বিষয় আছে যেখানে কর্পোরেট গিভিং পপুলার হচ্ছে না, সেটা তো একটা বিষয় আছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের যে কর্পোরেট সেক্টর যে একটা বিশাল একটা ভূমিকা রাখতে পারে দেশের উন্নয়নে বা ডেভেলপমেন্টে, এবং রাখছে একদিকে, কিন্তু এই যে কর্পোরেট গিভিং যে ভালো ভালো একটা ইনিশিয়েটিভ নিয়ে ওগুলোকে ফান্ড করবে, আস্তে আস্তে আমাদের হয়তো ডোনার ডিপেন্ডেন্সিও কিন্তু কমে যেতে পারে যদি কর্পোরেট সেক্টর ওইভাবে এগিয়ে আসে। সো এই গুড কর্পোরেট প্র্যাকটিস এবং কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এখানে যে একটা ইন্টারলিঙ্ক আছে, এই বিষয়ে মানুষের জন্য খুব ইন্টারেস্টেড। আমরা 96-এর শেয়ার বাজারের সেই ঘটনার কথা সবাই জানি। এখন 1996 সালে একজন শেয়ার হোল্ডার একটা কোম্পানির ব্যালেন্স শিট পড়ে যতটুকু বুঝতে পারত, এই 2007 সালে পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে? অনেক উন্নতি হয়েছে। আমরা 96 সালে যে ডিসক্লোজার্স গুলো আমরা পেতাম, সেই ডিসক্লোজার্স গুলো এখন অনেক বেশি। আপনি যদি ইফ ইউ লুক এট দ্য প্রাইম ব্যাংক ব্যালেন্স শিট, আমার মনে হয় যে প্রাইম ব্যাংকের ব্যালেন্স শিটের মতো এত বেশি ডিসক্লোজার কোনো ব্যালেন্স শিটে আছে বলে আমার ডাউট হয়। এবং একইভাবে অনেক কোম্পানির ব্যালেন্স শিটগুলো এখন দেখবেন কিন্তু বেশ ইমপ্রুভড, ডিসক্লোজার্স অনেক বেশি। আমি একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে দেখেন, কর্পোরেট গভর্নেন্স শুধু যে কথাটা আগেও বলেছি যে অ্যাপয়েন্টিং এ সিইও অথবা অডিট অথবা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, তা দিয়ে কিন্তু হবে না। আমাদের অনেক সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা বলেছেন, মজ্জেম ভাই বলেছেন, ভাবিও বলেছেন। এখানে দেখেন রিয়েল বোর্ডরুম চ্যালেঞ্জেস অনেক আছে। এর মধ্যে যদি আমি ব্রডলি দেখি তাহলে 4টা জিনিসই বলবো আমি, যে কম্পিটেন্সি। আজকে বোর্ড ডাইরেক্টরসরা কম্পিটেন্ট হতে হবে। ইউ নো দেয়ার আর মেনি বোর্ড ডাইরেক্টরস হু ডাজন্ট ইভেন গো থ্রু দ্য এজেন্ডাস। ওনারা বিগত মিটিং এর মিনিটস পর্যন্ত পড়ে দেখেন না যে ওয়েদার ইট ইজ রাইটলি রিটেন অফ অর নট। এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। আপনি নাম্বার 1 কম্পিটেন্সি, ইন্টেগ্রিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সি, এই জিনিসগুলো খুব প্রয়োজন। আপনার ইন্টেগ্রিটি যদি না থাকে বোর্ডে, আপনার যদি ইন্ডিপেন্ডেন্সি যদি না থাকে, তাহলে আপনি কি দিবেন বোর্ডকে, কি দিবেন কোম্পানিকে, কি দিবেন? এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। মোটিভেশন अगेन ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইগুলাকে যদি আপনি আরো ইসে যান, হাউ টু ফেস দিস চ্যালেঞ্জেস, আমি বলবো রাইট পিপল, দ্য রাইট কালচার, দ্য রাইট ইস্যুস, the right informations, যে ইনফরমেশনের কথা বলছেন, ডিসক্লোজার বেসড ইনফরমেশনস, the right process, the right follow through। যদি আপনি কারেক্টলি করতে পারেন এই জিনিসগুলো একটা বোর্ড মিটিং এ বসে, তাহলে আমার মনে হয় যে খুব স্বচ্ছভাবে ট্রান্সপারেন্ট ওয়েতে বোর্ড চলবে, ট্রান্সপারেন্ট ওয়েতে কোম্পানি পরিচালিত হবে। মজ্জেম হোসেন, যে আমরা এখানে এতদিন ধরে আলোচনা করলাম যারা শেয়ার হোল্ডার তাদের সচেতন হতে হবে, তাদের আরো শিক্ষিত হতে হবে, বা ইনফরমেশনগুলো কিভাবে জানবে সেই বিষয়গুলো শিক্ষিত হওয়াটা বিষয় আছে বিনিয়োগকারী হিসাবে। উনি যে প্রসঙ্গটি তুললেন যে বোর্ডে যারা থাকবেন তাদেরও আরো বেশি সচেতন হওয়া, আরো বেশি যোগ্য হওয়া, এইটা আমরা কিভাবে আসলে নিশ্চিত করতে পারবো? আমরা ইস্যুগুলি কারেক্টলি হাইলাইট করেছে রশিদ ভাই, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। কারণ এই সমস্ত বেসিসগুলি যদি না থাকে তাহলে আপনার কিন্তু যে ধরনের আমরা কর্পোরেট গভর্নেন্সের কথা চিন্তা করছি এটা এনশিওর করা সম্ভব, একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এখানে আপনার কথা হচ্ছে প্রায়োগিক দিকটা হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলিকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাই করার জন্য দেখেন আমার কাছে মনে হচ্ছে অ্যাপ্লাই করার স্কিলটাও কিন্তু আমাদের দেশে বড় প্রবলেম। সেটা আপনার স্টক মার্কেটের লিটারেসির ক্ষেত্রে বলেন, শেয়ার হোল্ডার অ্যাক্টিভিজমের ক্ষেত্রে বলেন, বা স্টক মার্কেটে যারা প্লেয়ার তাদের কথাও বলেন, বা আমাদের মিডিয়ার কথাও বলেন। আমরা মিডিয়া কতটুকু পর্যন্ত ইনফরমেশনগুলি যেগুলি পাই সেগুলি আমরা স্কিলফুলি ইন্টারপ্রেট করতে পারি, কারণ আমাদের নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে, কারণ একেতো দক্ষ লোকের অভাব। কিন্তু আমার মনে হয় গিভেন দ্য সিচুয়েশন যদি বেসিকগুলি যদি আমরা ঠিক করে রাখেন এবং বেসিকগুলি একসাথে, এটা কিন্তু একটা সিনার্জি, আইসোলেটেড ওয়েতে এটা দেখলে হবে না, সবগুলি মিলে আপনি করতে হবে। তাহলে কিন্তু ডিমান্ডটাই যে ডিমান্ডটা, সেই ডিমান্ডের বেসিসে কিন্তু সাপ্লাই ক্রিয়েট হবে। যদি আমাদের রাইট বেসিসগুলি থাকে, সেখানে একটা ডিমান্ড সিচুয়েশন ক্রিয়েট করবে, সেই ডিমান্ড সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে সাপ্লাই রেসপন্স হবে। সেই সিচুয়েশনের দিকে আমরা তাকিয়েছি। তবে দক্ষ ম্যান পাওয়ার প্লাস আপনার যেটা প্রায়োগিক দিক, অ্যাপ্লিকেশনগুলি যেগুলি আমাদের আছে কর্পোরেট গভর্নেন্স
কোড যেটা বলা হয়, আর আমার যতটুকু পর্যন্ত দাঁড়িয়ে বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশনও তাদের বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ক্লিয়ার করেছেন এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে মোটামুটি একটা মিল রেখে তারা করেছেন। একটা ইস্যু আপনি তুলেছেন, আমি এটা 1996 সালে বাজারের যে অবস্থা ছিল 2007 সালে বাজারের সে কি অবস্থা, আমি বেসিক্যালি এগ্রি করবো। 1996 সালে বাজারের অবস্থা আর 1907 সালে বাজারের অবস্থা এক না। এখন অনেকগুলি ইনস্টিটিউশনাল প্লেয়ার বাংলাদেশে এসেছেন, রশিদ ভাই এম আই রাইট, এসেছে এবং বাজারে আমার মনে হয় স্টক মার্কেট 1996 সালে যে অবস্থা ছিল 2007 সালে স্টক মার্কেট অবস্থা অনেক সেলফ রেগুলেটরি বডি, প্লাস এখানে অটোমেশন হয়েছে অনেকগুলি, এখন সিডিএস হয়েছে আপনার, প্লাস সিকিউরিটি আমাদের রেগুলেটরি অথরিটিও আগের থেকে এনফোর্সমেন্ট ক্যাপাসিটি বেড়েছে, এনফোর্সমেন্টে তারাও আগের থেকে অনেক বেশি অনেক এগিয়েছেন, যদিও আরো যাওয়া উচিত। তো প্রায়োগিক দিকগুলি দুর্বলতা কাটিয়ে উঠলে এবং সেখানে ইনফরমেশন একটা ইম্পর্টেন্ট জিনিস, সেখানে দক্ষতা অর্জন, যে যেখানে হোক, যার পরিধি যেখানে থাকুক, যে যেখানে কাজ করছে কেন, এগুলি ইম্পর্টেন্ট। তা আমার মনে হয় সময়ের সাথে সাথে তাল রেখে চাহিদা অনুযায়ী এই সমস্ত ডিমান্ড মিট করা সম্ভবপর হবে। আমি এই ব্যাপারে খুব অপটিমিস্টিক। যেমন আহমেদ রশিদ, একটা কথা, যেমন আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের কথা বারবার বলছেন, আবার অন্যদিক থেকে বারবার বলা হয় যে যে কোম্পানিগুলো আছে তারা এই বিষয়টি পছন্দ করছেন না, যে একটা তাদের বোর্ডে একজন বাইরের একজন থেকে আসবে, এটা বাধা দিচ্ছেন, এরকম একটা কথা প্রচলিত আছে। এই সম্বন্ধে আপনার কি বক্তব্য? আসলে আমি শুরুতেই বলেছি এই জিনিসটা ওনারাও বুঝতে পারছেন না যে এই জিনিসটার জন্য যে ফ্রুট ওনারা পাবেন আফটার 2 years 3 years, এটা বিরাট একটা কিন্তু জিনিস পাবেন ওনারা। এখনো কিন্তু ওই ক্লোজ ডোর যেগুলো যে বললাম, ওই ডাইনিং টেবিল কোম্পানি, এগুলোর মধ্যে রয়ে গেছেন। আজকে যদি আমি বলি 3 pillars অফ কর্পোরেট গভর্নেন্স যদি হয়, তাহলে দেখেন রেগুলেটরি ডিসিপ্লিন আমাদের খুব দরকার, আমাদের মার্কেট ডিসিপ্লিন ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেলফ ডিসিপ্লিন। আমি যতক্ষণ পর্যন্ত এই 3টা ডিসিপ্লিন ঠিক করতে না পারি, আপনি বাংলাদেশে যত বড় বড় দেখেন আজকে কর্পোরেট হাউসগুলো কি কন্ডিশন তাদের, এই 3টা জিনিস আমার সবচেয়ে বড় কথা। সেলফ ডিসিপ্লিন, আমাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে, আমাকে রেগুলেশন মেনে চলতে হবে। আমি যেই ডিরেলড হয়ে যাব, রেগুলেশন ছেড়ে চলে যাব, অ্যাবসলিউটলি আপনি হারিকেন বেগে আপনাকে প্রবলেম ধরবে। ইউ হ্যাভ টু বি উইদিন দ্য রেগুলেশন। রেগুলেশনের বাইরে এক পা যাবেন, আপনি প্রবলেম স্টার্টস দেয়ার। সো এই 3টা জিনিস যদি কেউ কোনো কোম্পানি মেনে চলে, আমার মনে হয় যে ইনশাল্লাহ তাদের কোনো সমস্যা হওয়ার কথা না, তারা অনেক আগাবেন। শাহিনা নাম, উনি যেমন বারবার রেগুলেশনের কথা বললেন, আমাদের দেশে তো অনেকগুলো নিয়ন্ত্রণকারী সংস্থা আছে, যেমন এই সমস্ত এসএসসি রয়েছেন, আরো আপনি এনজিও নিয়ে, বাংলাদেশ ব্যাংক রয়েছে, আপনি এনজিও নিয়ে কাজ করছেন, এনজিও ক্ষেত্রে রয়েছে, এতে আসলে পরিস্থিতিটা কি আর কি করা প্রয়োজন বলে মনে করেন? না, উনি একটা কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে, যেটা হলো সেলফ ডিসিপ্লিন। আজকে আপনি ইনস্টিটিউশনের কথা বলেন, কোম্পানির কথা বলেন, সরকারের কথা বলেন, সবকিছু কিন্তু মানুষের দ্বারা পরিচালিত, তাই না? কেউ কাউকে পলিসি বা ল বা আইন না ভুলে খাইয়ে দিতে পারে না। হাজার পলিসি থাকুক, ভালো ভালো হাজার নিয়ন্ত্রণের যতগুলা আপনি বলেন গাইডলাইন থাকুক, কিন্তু মানুষের মধ্যে যদি নিজের সেলফ ডিসিপ্লিন যদি না হয়, এটা কিন্তু কোনো দিনও ঠিক করে হবে না, ইমপ্লিমেন্ট হবে না। তো মানুষের নিজের যে একটা বিবেকের কথা, হয়তো একটু আইডিয়ালিস্টিক শোনায়, কিন্তু বিবেকের যে একটা কথা আছে, নিজের মধ্যে একটা ডিসিপ্লিন আনা। এবং আরেকটা কথা উনি খুব সুন্দর বলছেন, যে এই যে এটার যে একটা লাভ তারা পাবে, আজ না হয় 3 বছর পরে, এই যে একটা উইন উইন সিচুয়েশন হতে পারে যদি নিয়ন্ত্রিত হয়, যদি পলিসি মানা হয়, যদি গাইডলাইন, এইটা কিন্তু আমার মনে হয় আরো ভালো করে মানে বোঝার একটা দরকার আছে, যে ইট ইজ আ উইন উইন সিচুয়েশন ফর দিস কোম্পানি আর কি। এই যে বার্ষিক সাধারণ সভাগুলো, এই বার্ষিক সাধারণ সভা নিয়ে আমাদের অনেক ধরনের অনেক প্রশ্ন থাকে। আমরা দেখেছি যে গন্ডগোল হয়, এক ধরনের নির্ধারিত শেয়ার হোল্ডার আছেন, তারা বিভিন্নভাবে উপহার নেওয়ার জন্য যান। এই যে একটা কালচার, মানে এইখান থেকে আমরা আসলে খুব বেশি বের হতে পারি নাই। এই কালচারটা আমরা কিভাবে আসলে পরিবর্তন করতে পারি? ইনফ্যাক্ট এখানে 5-7টা গ্রুপ কাজ করে, এবং আমার মনে হয় আগেকার দিনে যে এজিএমস গুলো আমরা দেখেছি, লোকজন ইনভেস্টররা অ্যাকাউন্ট সম্বন্ধে কথা বলতো, গ্রোথ সম্বন্ধে কথা বলতো, ডিভিডেন্ড দিল কি দিল না, গ্রোথ যদি ঠিক থাকে ডিভিডেন্ডেরও অতটা প্রয়োজন নাই। আজকে আমরা হয়ে গেছি কি, সেটা একটা শাড়ি দিলেন, একটা গেঞ্জি দিলেন, এক প্যাকেট বিরিয়ানি দিলেন, বিস্কিট দিলেন, একটা গিফট হ্যাম্পার দিলেন, কেন দিলেন না? আপনারা চোর।
সো কনভিন্স দিলেন কিনা। এই জিনিসগুলা আমরা যেটা 3 বছর আগেও দেখেছি, এখন কিন্তু অনেকটা কমে এসছে। আগে কিন্তু 10-12টা গ্রুপ ছিল। এইটাও কিন্তু আবার যদি আমি বলি তাহলে সেটা ভুল হবে না যে আমাদের কর্পোরেট হাউসগুলোই এগুলোকে সৃষ্টি করেছিল, যে এই ইনভেস্টরদেরকে আটকাবার জন্য, ইনভেস্টরদেরকে ইয়ে করার জন্য ওনারাই সৃষ্টি করেছিল। এখন ওনাদের মাথায় ওনারা চড়ে বসছেন। সো এই কালচারটা অবশ্যই শেষ হওয়া উচিত। এখন তো আমাদেরকে আমরা সেটা ভিডিও করে সেই এজিএম এর ছবিগুলো রাখি এবং সময় সময় সেগুলো আমরা চেক করে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ চেক করে সেগুলোর উপরে অ্যাকশন কিছু কিছু নেন। বাট এইটা আসলেও খুব মানে একটা আমাদের ব্ল্যাক ইয়ে বলতে পারেন যে এই জিনিসটা হচ্ছে যে এটা কাম্য ছিল না। তবে এটা কমে আসছে, ইনশাল্লাহ আমি আশা করি যে আরো কমে যাবে। শেষ করতে চাই শাহিন আলম আপনাকে নিয়ে, সেটা হচ্ছে যে এই যে স্টাডিটার কথা, একটা মানুষের জন্য ফাউন্ডেশন এবং এমআরডিআই যে স্টাডিটা করেছে, এখানে একটা কথা বারবার বলা হচ্ছে যে প্রত্যেকেই মনে করেন যে ট্রেনিং, যে এই সমস্ত বিষয়ে যে মোয়াজ্জেম ভাই যেমন বললেন যে আরো শিক্ষিত হওয়া দরকার, সচেতন হওয়া দরকার, গণমাধ্যমগুলোরও সীমাবদ্ধতা আছে। এই প্রত্যেকের যে একটা ট্রেনিং এর একটা যে ব্যবস্থা করা, সেটা আসলে কি করে সম্ভব? বেশ কঠিন আসলে, কিন্তু অবশ্যই মানে সম্ভব। বিভিন্ন মানে যে সেক্টরে যার যে দায়িত্ব আর কি, সেখানে যদি একটা যেটাকে নিড অ্যাসেসমেন্ট বলে, একটা অ্যাসেস করে যে কোথায় প্রয়োজন, ঠিক ওই প্রশিক্ষণের কোথায় কি প্রয়োজন, এটা আসলে সবচেয়ে আগে বুঝতে হবে যেটা আমাদের প্রয়োজন আছে। তা যে কোনো ট্রেনিং বা অর্গানাইজ এটা প্রশিক্ষণের ব্যবস্থা করার আগে, কিন্তু এটা একটা ব্যাপক একটা কাজ। আপনি জানেন বাংলাদেশে প্রশিক্ষণ অনেক হচ্ছে চারোদিকে, মানে প্রশিক্ষণের শেষ নেই। ট্রেনিং আমরা একদম মানে অনেকেই খুবই ফেড আপ হয়ে যায় যে এত ট্রেনিং করব, কাজ করব মানে কখন। তো দুইটার মধ্যে একটা ব্যালেন্স আছে অবশ্যই। কিন্তু আরেকটা কথা আছে, এই ট্রেনিং নিয়ে আমরা করবোটা কি, তাই না? ট্রেনিং এমন হওয়া দরকার যে এই ট্রেনিং নিয়ে আমরা এগুতে পারি, কিছু কাজ করতে পারি। সেটাই, আননেসেসারি ট্রেনিং না করে নিড বেস ট্রেনিং করার পরে যাকে ট্রেনিং দিচ্ছে সে যেন সেই ট্রেনিং ব্যবহার করতে পারে। এবং আরেকটা, এটার সঙ্গে ট্রেনিং এর সঙ্গে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কথা আপনি যেটা বললেন, ফলো আপটা, মনিটরিং একটা মেকানিজম একটা ওটা, এবং এটা তারপরে ফলো আপ করা যে এই ট্রেনিং পরে সে কি লাভটা কি হলো, কি পরিবর্তনটা এসছে সেটা দেখার। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে এসেছে। দর্শক শ্রোতা, আপনারা আজকে আমাদের অনুষ্ঠান যারা দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমরা গত 4 সপ্তাহ ধরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, তাতে আসলে কর্পোরেট গভর্নেন্সের বিভিন্ন বিষয় উঠে এসছে। আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে আলোচনা করেছি, গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা শেয়ার হোল্ডারদের যে অধিকার, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আমরা একটা বিষয় আমরা এই আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের আসলে সবাইকেই সচেতন হতে হবে এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে সচেতন হতে হবে, এগিয়ে আসতে হবে। যদি যার যার জায়গা থেকে এগিয়ে না আসে, তাহলে এই যে কর্পোরেট গভর্নেন্সের যে একটা বিশাল একটা বড় একটা ব্যাপক অর্থে একটা কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠা করা, সেটা হয়তো সম্ভব হবে না। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে।